পরিপাক ও হচ্ছে যে আমাদের যে তোমার শোষণ, ঠিক আছে, পরিপাক ও শোষণ যে চ্যাপ্টারটা আছে, এক্সাম পিছালে কি না কোনো ক্লাস হবে না, এক্সাম গুলো রিশিডিউল হয়ে যাবে, পেইড ব্যাচে আর কোনো ক্লাস নেওয়ার কিছু নাই তো। আর যদি এক্সাম না পিছায় আগামীকাল থেকে সাজেশন ক্লাস, চূড়ান্ত সাজেশন ক্লাস শুরু হবে। এক্সাম না পিছালে আগামীকাল থেকে চূড়ান্ত সাজেশন ক্লাস হচ্ছে শুরু হবে, বুঝতে পারছো? তো যাই হোক আর কি, চলো আমরা ক্লাস শুরু করি। দেখো, পরিপাকতন্ত্রের দুইটা অংশ, পৌষ্টিক নালী আর হচ্ছে কি পৌষ্টিক গ্রন্থি। আমরা একদম সিলেক্টিভ পড়া পড়বো, এত ডিটেলস পড়ার দরকার নেই। পৌষ্টিক গ্রন্থি কি কি? লালা গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, ঠিক আছে। তার মানে পৌষ্টিক গ্রন্থি কয়টা বলতো? 5টা। কি কি? লালা গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক এবং আন্ত্রিক গ্রন্থি। লালা গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক এবং হচ্ছে কি বলতো আন্ত্রিক গ্রন্থি, এরা হচ্ছে কি তোমাদের পৌষ্টিক গ্রন্থি। আর পৌষ্টিক নালী, দেখো এখানে পৌষ্টিক নালীগুলো হচ্ছে আছে, তার মধ্যে এই দুইটা একটু ভালো করে জানতে হবে। ক্ষুদ্রান্ত 6 থেকে 7 মিটার, বৃহদন্ত্র 1.5 মিটার। ক্ষুদ্রান্তের অংশগুলো কি? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। বৃহদন্ত্রের অংশগুলো কি? সিকাম, কোলন, মলাশয়। বৃহদন্ত্রের অংশগুলো কি বলতো? সিকাম, কোলন হচ্ছে মলাশয়, বুঝতে পারছো? তার মানে ক্ষুদ্রান্তটা কিন্তু নামে ক্ষুদ্র হলেও কি লম্বায় কিন্তু বড়, ঠিক আছে, দৈর্ঘ্যে বড়। বৃহদন্ত্রটা নামে বৃহদন্ত্র হলেও এটা দৈর্ঘ্যে কিন্তু কি ছোট। ক্ষুদ্রান্তের অংশগুলো ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। বৃহদন্ত্রের অংশগুলো কি? সিকাম, কোলন, মলাশয়। আর পৌষ্টিক নালী হচ্ছে ওই 5টা, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি সংজ্ঞাটা এরকম, যে সকল গ্রন্থি পরিপাকে সরাসরি ভূমিকা রাখে তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। ওকে, এটা জানার দরকার নাই। এখান থেকে একটা জিনিস জানতে পারো যে আমরা মানুষ হিসেবে 6 ধরনের খাবার খাই: শর্করা, আমিষ, স্নেহদ্রব্য, ভিটামিন, খনিজ লবণ, পানি। দরকার নেই আর কি, জাস্ট এবার দেখো কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয় এটা একটু পড়বা, ঠিক আছে। এই দুইটা ছক হচ্ছে একটু পড়বা, অনেক সময় কৃষিতে দিতে পারে, অনেক সময় কৃষিতে হচ্ছে দিতে পারে, ঠিক আছে, অনেক সময় কৃষিতে দিতে পারে। আমি আপডেট নিউজ জানি না এখন পর্যন্ত কি নিউজ হয়েছে, বুঝতে পারছো? তবে পরীক্ষা হয়ে যাওয়া উত্তম। আমি বিকেল পর্যন্ত যেটা জানছি যে হচ্ছে তোমার পরীক্ষা হবে না, মানে পরীক্ষা হবে কি হবে না আপাতত টিচাররা হচ্ছে ইয়া হয়নি আর কি। আচ্ছা, যাই হোক, চলো আমরা হচ্ছে ক্লাস করি, এইটা একটু জানার চেষ্টা করবা। এরপরে আসো যে এইটা একটু ইম্পর্টেন্ট, যে দেখো কি বলছে যে খাদ্য পরিপাক প্রণালী। আমরা সাধারণত 3 ধরনের খাবার হচ্ছে পরিপাকের প্রয়োজন পড়ে: শর্করা, আমিষ আর কি স্নেহদ্রব্য। শর্করা কি যে সকল এনজাইম পরিপাক করে, সকল এনজাইমকে একত্রে বলা হয় অ্যামাইলোলাইটিক। আর শর্করাকে ভাঙলে আমরা যে সিম্পল কম্পোনেন্টটা পাই সেটা হচ্ছে কি বলতো গ্লুকোজ, যে সিম্পল ফর্মটা পাই সেটা হচ্ছে কি গ্লুকোজ। তারপরে দেখো আমিষকে যে সকল এনজাইম ভাঙে নাম হচ্ছে কি প্রোটিওলাইটিক। আর এখান থেকে যে সিম্পল কম্পোনেন্টটা পাই সেটা হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড। এই সবাই কিন্তু শেয়ার দাও নাই, শেয়ার দাও এবং মেনশন দাও, সবাই জয়েন হোক ক্লাসে। আজকে শুরু করতে একটু লেট হয়ে গেছে আর কি। ওকে, তারপরে দেখো স্নেহদ্রব্য, সবাই একটু শেয়ার দাও, মেনশন দাও। এদের হচ্ছে লাইপোলাইটিক বলা হয়। এদেরকে ভাঙলে হচ্ছে, এটাকে আমি মজা করে বলি জিএফ। জি মিনস গ্লিসারল, এফ মিনস হচ্ছে কি বলতো ফ্যাটি অ্যাসিড। এই তথ্যগুলো একটু জানবা, এটা ইম্পর্টেন্ট, মানে খুব সহজ মনে হলেও এটা ইম্পর্টেন্ট তথ্য। ওকে, এবার আসো মুখ গহ্বরে খাদ্য পরিপাক। যেহেতু আমাদের বেসিক ক্লাস নয়, আসলে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই হচ্ছে আমরা কথাবার্তা বলবো। এই পর্যন্ত হচ্ছে মুখ থেকে খুব একটা প্রশ্ন হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে নাই, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটা নিয়ে আমরা আলোচনা করব না, ঠিক আছে। তারপরও তোমরা এই জিহ্বার কোন অংশ কোন ধরনের স্বাদ দেয় আর হচ্ছে দাঁতের সংকেত, এই দুইটা জিনিস একটু মনে রাখতে পারো, ঠিক আছে। দাঁতের সংকেতের ক্ষেত্রে তোমার হচ্ছে শিশুদের দাঁতের সংকেত, শিশুদের দাঁতের ক্ষেত্রে তোমরা জানো যে হচ্ছে তোমার হচ্ছে কি বলে প্রিমোলার থাকে না, মোলার থাকে হচ্ছে কয়টা বলো তো? 2টা থাকে। তো এখান থেকে জিহ্বার কোন অংশ কোন স্বাদ নেয় আর দাঁতের হচ্ছে জাস্ট সংকেতটা জানবা, ঠিক আছে। এর বাইরে পড়ার দরকার নাই, এটাও এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট
হচ্ছে জানার চেষ্টা করবা। এবার আসো যে রাসায়নিক পরিপাক, দেখো মুখে আসলে কোন ধরনের রাসায়নিক পরিপাকটা সংঘটিত হয়। আসলে আমরা কোন ধরনের কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক পরিপাক এইগুলো আমরা পড়বো না। আসলে আমাদের এই পরিপাক থেকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে কোন এনজাইম কোন ধরনের খাদ্যকে পরিপাক করে, এই তথ্যটা জানতে হবে। ঠিক আছে, কোন এনজাইম কোন ধরনের খাদ্যকে পরিপাক করে এই তথ্যটা হচ্ছে জানতে হবে আমাদেরকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন দেখো মুখের ভিতরে শর্করা জাতীয় খাদ্যের হচ্ছে তোমার আংশিক পরিপাক হয়, দুইটা এনজাইম হচ্ছে এখানে কাজ করে। একটা হচ্ছে কি তোমার বলতো টায়ালিন, আর একটা হচ্ছে মল্টেস। জাস্ট এই দুইটা তথ্য মনে রাখবা যে টায়ালিন এবং মল্টেস হচ্ছে শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করে। এই দুইটা এনজাইম আমরা কোথা থেকে পাই? লালারস থেকে পাই। এই দুইটা এনজাইম আমরা কোথা থেকে পাই? লালারস থেকে পাই। আর হচ্ছে মুখ গহ্বরে প্রোটিন বা হচ্ছে লিপিড জাতীয় খাদ্যের কোনো পরিপাক ঘটে না। প্রোটিন বা হচ্ছে কি লিপিড জাতীয় খাদ্যের কোনো পরিপাক ঘটে না। আর এমনিতেই আমরা রাজাকার, ঠিক আছে। সো এখন আর কি বলবো, মানে যারা মুক্তি, যদিও আমার হচ্ছে পরিবারে মুক্তিযোদ্ধা আছে, আমার বড় চাচা মুক্তিযোদ্ধা, কিন্তু আমার বাবা তো যুদ্ধ করে নাই, আমার দাদা তো যুদ্ধ করেনি। এখন যার কারণে আমরা রাজাকার হয়ে গেছি আর কি, বুঝতে পারছো? প্রধানমন্ত্রী যেভাবে বললো খুব কষ্ট হয়েছে কথাটা শুনে, যে যারা যুদ্ধ করে নাই তারা সবাই রাজাকার। ব্যাপারটা কেমন হয়ে গেল না? তো যাই হোক আর কি, প্রোটিন লিপিড এই দুইটার হচ্ছে পরিপাক হচ্ছে ঘটে না, বাকি শুধুমাত্র শর্করার হচ্ছে পরিপাক ঘটে। তারপরে দেখো এগুলো জানার ভাই দরকার নাই, ঠিক আছে, এগুলো পড়ার দরকার নাই, এইগুলো কৃষির জন্য ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এবার দেখো পাকস্থলীতে খাদ্য পরিপাক। এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে কি পড়বো আর কি, ঠিক আছে, সেটা নিয়ে কথাবার্তা বলি। দেখো পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না, ঠিক আছে। আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয়, কিচ্ছু পড়ার দরকার নাই, জাস্ট জানবা পেপসিন আমিষকে ভাঙে, রেনিন কেসিনকে ভাঙে, বিক্রিয়া পড়ার দরকার নাই, পেপসিন প্যারাকেসিনকে ভাঙে। তিনটার নাম জানবা, পেপসিন রেনিন আর হচ্ছে পেপসিন রেনিন, এই দুইটা হচ্ছে আমিষকে ভাঙে। স্নেহ পরিপাকের জন্য একটা এনজাইম থাকে, নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেস। এটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেস, ঠিক আছে। গ্যাস্ট্রিক লাইপেস স্নেহটাকে পরিপাক করে। এই ছোটখাটো ইনফরমেশন গুলো হচ্ছে তোরবা, ঠিক আছে, এই কয়েকটা তথ্য জানবা। ওকে, এবার আসো ক্ষুদ্রান্তে। আমরা জানি সকল প্রকার খাদ্যের চূড়ান্ত পরিপাক সংগঠিত হয় কোথায় বলতো? ক্ষুদ্রান্তে। চূড়ান্ত পরিপাক সংগঠিত হয় কোথায়? সকল প্রকার খাদ্যের বলতো ক্ষুদ্রান্তে। সকল প্রকার খাদ্যের চূড়ান্ত পরিপাক সংগঠিত হয় হচ্ছে ক্ষুদ্রান্তে। এবার দেখো এখান থেকে হচ্ছে আমরা একটা রিয়াকশনও পড়বো না, ঠিক আছে, আমরা একটা রিয়াকশনও পড়বো না। তাহলে ভাই আমরা কি পড়বো? আমি কিছু কিছু এনজাইমের নাম হচ্ছে মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। আমি কিছু কিছু এনজাইমের নাম হচ্ছে মার্ক করে দিছি, সেইগুলা হচ্ছে জানবা যে সেইগুলা হচ্ছে শুধুমাত্র হচ্ছে এই ধরনের খাবারকে পরিপাক করে। যেমন তোমরা জানো অ্যামাইলেস মল্টেস কাকে পরিপাক করে? শর্করাকে, এতটুকু জানবা, ঠিক আছে। অ্যামাইলেস মল্টেস শর্করাকে পরিপাক করে। সুক্রেস ল্যাকটেস কাকে পরিপাক করে? শর্করাকে, এটা একটু জানতে হবে। সুক্রেস সুক্রোজকে ভাঙে, ল্যাকটেস ল্যাকটোজকে ভাঙে, ঠিক আছে। যে তথ্যগুলো আমি মার্ক করে দিচ্ছি, জাস্ট এইগুলো যে তথ্যগুলো আমি মার্ক করে দিচ্ছি, ওকে, যে তথ্যগুলো আমরা মার্ক করে দিচ্ছি সেইগুলো, ঠিক আছে, যে তথ্যগুলো আমরা মার্ক করে দিচ্ছি। ওকে, আচ্ছা। তারপরে দেখো হচ্ছে তোমার এখানে দেখো ট্রিপসিন, এটা জানবা, কিচ্ছু জানার দরকার নাই। ট্রিপসিন কাকে ভাঙে? প্রোটিনকে ভাঙে, এতটুকু, কৃষির জন্য এতটুকু এনাফ। ট্রিপসিন কাইমোট্রিপসিন কাকে ভাঙে? প্রোটিনকে ভাঙে। কোলাজিনেস কাকে ভাঙে? প্রোটিনকে ভাঙে। কোলাজিনেস কাকে ভাঙে? প্রোটিনকে ভাঙে। বেশি বুঝতে যাও না, বেশি বুঝতে গেলে কিন্তু হচ্ছে পড়াটা হবে না, ঠিক আছে, বেশি বুঝতে গেলে পড়া হবে না। ওকে, এখানে একটা জিনিস আমাদের হচ্ছে তোমরা জানো, এই পেপসিনটা হচ্ছে পেপসিনোজেন হিসেবে নিঃসরিত হয়, ঠিক আছে। আর হচ্ছে রেনিনটা হচ্ছে প্রোরেনিন আকারে নিঃসরিত হয়, তোমরা জানো। মানে এই দুইটা ইনঅ্যাক্টিভ থাকে, পরবর্তীতে এরা HCl এর সাথে বিক্রিয়া করে পেপসিনোজেনটা পেপসিন আর প্রোরেনিনটা কিসে কনভার্ট হয় বলতো? রেনিনে।
পেপসিনোজেনটা পেপসিন, আর প্রোরেনিনটা কিসে কনভার্ট হয় বলতো? রেনিনে কনভার্ট হয়। তার মানে এই দুইটাকে অ্যাক্টিভ করে কে? HCl। তো আমি যেখানে আসলে জানতে চাচ্ছিলাম, এবার বলতো এই ট্রিপসিনকে অ্যাক্টিভ করে কে আর কাইমোট্রিপসিনকে অ্যাক্টিভ করে কে? বলো। ট্রিপসিনকে, এই ভাই যুদ্ধমুদ্ধ বাদ দিয়ে ক্লাসে আয়, ঠিক আছে? আমরা সবাই রাজাকার, আমরা সব রাজাকাররা মিলে একসাথে ক্লাস করতেছি, ঠিক আছে? দুই একজন মুক্তিযোদ্ধা থাকতে পারে যাদের দাদা যুদ্ধ করছে। আমার বড় চাচা একজন ফ্রিডম ফাইটার এবং ডেপুটি কমান্ডার, তো হচ্ছে কিন্তু আমার দাদাও যুদ্ধ করে নেই, আমার বাবাও যুদ্ধ করে নেই, দ্যাটস ওয়াই আমি রাজাকার। সো ক্লাস করো, দ্যাটস ওয়াই ক্লাস করো। আচ্ছা দেখো, এই ট্রিপসিনকে সক্রিয় করে হচ্ছে এন্টারোকাইনেস, ঠিক আছে? এন্টারোকাইনেস, কেমিস্ট্রি ক্লাসটা 9:30টায় হবে। ট্রিপসিনকে সক্রিয় করে কে? এন্টারোকাইনেস। আর এই কাইমোট্রিপসিনকে সক্রিয় করে ট্রিপসিন, মনে থাকবে। ট্রিপসিনটা হচ্ছে নিঃসৃত হয় ট্রিপসিনোজেন হিসেবে। এই ট্রিপসিনোজেনকে সক্রিয় করে এন্টারোকাইনেস, ঠিক আছে? আর কাইমোট্রিপসিনোজেন এটাকে সক্রিয় করে হচ্ছে ট্রিপসিন, ঠিক আছে? এটাকে সক্রিয় করে হচ্ছে ট্রিপসিন। ওকে, ট্রিপসিন। ওকে, ঠিক আছে। তো চলো, এটা চলে গেল। এরপরে আসা হচ্ছে রাসায়নিক হচ্ছে তোমার ক্ষুদ্রান্তের স্নেহ পরিপাক। কিচ্ছু জানার দরকার নেই। লাইপেস লিপিডকে ভাঙে, এইটা একটু জানবা, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ঠিক আছে? তারপরে হচ্ছে কোনটা? তারপরে কোনটা? ফসফোলাইপেস। এই দুইটা কি পড়তে বলছে এখান থেকে? জাস্ট কোন জাতীয় খাবারটাকে ভাঙে, কিচ্ছু পড়ার দরকার নেই। জাস্ট কোন জাতীয় খাবারটাকে ভাঙে। কৃষিতে এর চেয়ে বেশি আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? আসার সম্ভাবনা খুবই কম। জাস্ট কোন জাতীয় খাবারটাকে ভাঙে এইটা হচ্ছে পড়বা। ওকে, ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? আর যারা রাজাকার তারা 2টা করে লাভ রিয়াক্ট দিবা। এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, ওকে, তারপরে চলো আমরা নেক্সট টপিকসে যাই। লালা গ্রন্থি, ঠিক আছে? এখান থেকে আমরা কি কি পড়বো? দেখো, লালা গ্রন্থি তোমরা জানো যে 3 জোড়া লালা গ্রন্থি থাকে, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। জাস্ট নামগুলো, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার আর হচ্ছে কি বলতো সাবলিঙ্গুয়াল, জাস্ট নামগুলো জানবা। এবার আসল লালা থেকে এই তথ্যগুলো একটু জানার চেষ্টা করতে হবে যে এখানে কি সুস্থ মানুষের 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে, ঠিক আছে? লালার পিএইচটা কত? এটা হচ্ছে পিএইচ 6.2 থেকে 7.4, ঠিক আছে? এখানে একটা লাইসোজাইম এনজাইম থাকে যা ব্যাকটেরিয়া ধ্বংস করে। আমরা যে খাবার টাবার খাই, খাবারের মধ্যে যখন হচ্ছে তোমার ব্যাকটেরিয়া গুলো থাকে, সেই ব্যাকটেরিয়া গুলোকে ভাঙে হচ্ছে কে বলতো? লাইসোজাইম, ঠিক আছে? তারপরে দেখো এখানে 2টি এনজাইম পাওয়া যায়, একটা টায়ালিন আর একটা মল্টেস। তার মানে লালা রসের টোটাল এনজাইম কিন্তু 3টা, একটা হচ্ছে লাইসোজাইম আর 2টা হচ্ছে টায়ালিন এবং মল্টেস। টায়ালিন এবং মল্টেস শর্করা জাতীয় খাবারকে ভাঙে, আর লাইসোজাইমটা কাকে ধ্বংস করে বলতো? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ঠিক আছে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ওকে, তারপরে দেখো যে যকৃৎ থেকে আমরা কি কি জানার চেষ্টা করব। ওকে, দেখো এই পেজে যতটুকু ইনফরমেশন আছে, এই ইনফরমেশনটুকু খুব ভালো করে জানলেই হবে। যকৃতের সঞ্চয়ী ভূমিকা, বিপাকীয় ভূমিকা এগুলো পড়ার দরকার নাই। এই পেজে যতটুকু ইনফরমেশন আছে, দেখো এই পেজে কি কি আছে। ওকে, এই পেজে কি কি আছে? যকৃৎ মানবদের সর্ববৃহৎ, দেহের ওজনের কত? 3 থেকে 5%, ঠিক আছে? এটাকে জৈব রসায়নগার, অর্গানিক ল্যাবরেটরি, জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয়। যকৃতে প্রায় 500 ধরনের জৈবনিক কার্যাবলী সম্পন্ন হয়,
তারপরে এর খণ্ড কয়টা, ডান বাম কোয়াড্রেট কোয়াড্রেট, ডান খণ্ডটি সবচেয়ে বড়। ওজন দেখো সদ্য ভূমিষ্ঠ শিশুর ক্ষেত্রে যকৃতের ওজন হচ্ছে 150 গ্রাম। কত গ্রাম? 150 গ্রাম। যকৃৎ গ্লিসন ক্যাপসুল নামক হচ্ছে একটা পর্দা দ্বারা আবৃত। যকৃতে দুই ধরনের কোষ থাকে, হেপাটোসাইট, ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজটার আরেকটা নাম কি? কাফার সেল বলা হয়। ঠিক আছে। যকৃতের নিম্নতলে গল ব্লাডার বা পিত্তথলি থাকে, এটা ডান খণ্ডাংশের নিচে গল ব্লাডার বা পিত্তথলি থাকে। এই তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। ওকে, এই তথ্যগুলো জানতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে এটা জানো তোমরা যে যকৃৎ মানবদের সর্ববৃহৎ গ্রন্থি। ওকে, তারপরে পিত্তরস যকৃতের হেপাটোসাইট সেল থেকে ক্ষরণ হয়। ঠিক আছে। পিত্তরঞ্জক বিলিরুবিন, বিলিভার্ডিন, আর পিত্ত লবণ সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট। সোডিয়াম টরোকোলেট আর হচ্ছে কি বলতো, সোডিয়াম হচ্ছে গ্লাইকোলেট। ঠিক আছে। ওকে, এবার আসো, এগুলো পড়ার দরকার নেই, জাস্ট এখান থেকে এই একটা পয়েন্ট মনে রাখবা, ভিটামিন সঞ্চয়। ভিটামিন সঞ্চয়টা কি? স্নেহে দ্রবণীয় ভিটামিন অ্যাডেক, মনে রাখবা এভাবে, অ্যাডেক, ADEK। এই অ্যাডেক হচ্ছে পানিতে অদ্রবণীয়, অ্যাডেক হচ্ছে পানিতে অদ্রবণীয় কিন্তু স্নেহে দ্রবণীয়। আর ভিটামিন বি এবং সি, ভিটামিন বি এবং সি দেখো, পানিতে দ্রবণীয় ভিটামিন বি এবং হচ্ছে কি সি। তার মধ্যে B12 এটার নাম সায়ানোকোবালামিন, আর B9 এটা হচ্ছে কি বলতো, ফলিক অ্যাসিড। এটা হচ্ছে কি বলতো, ফলিক অ্যাসিড। এই জায়গার তথ্যটা ভালো করে জানবা। ঠিক আছে, এই জায়গার তথ্যটা ভালো করে জানবা। ওকে, এখান থেকে পড়ার দরকার নাই, জাস্ট আমি একটা টার্ম শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কোন শব্দের শেষে যদি সিস থাকে, সিস মানে তৈরি, আর যদি লাইসিস থাকে, লাইসিস মানে হচ্ছে ভাঙন। লাইসিস মানে কি? ভাঙন। তাহলে দেখো সিস মানে তৈরি, কি আছে? গ্লাইকোজেনেসিস। কি বলছি বলতো? গ্লাইকোজেনেসিস। তার মানে কি তৈরি? গ্লাইকোজেন তৈরি। যার সাথে সিস থাকবে সে তৈরি হবে, যার সাথে লাইসিস থাকবে সে ভাঙবে। গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন তৈরি। গ্লাইকোজেনোলাইসিস, তার মানে কার ভাঙন? গ্লাইকোজেনের ভাঙন। কার ভাঙন? গ্লাইকোজেনের ভাঙন। গ্লুকোনিওজেনেসিস, তার মানে গ্লুকোজ তৈরি। লাইপোজেনেসিস, ঠিক আছে, লিপিড তৈরি। বুঝতে পারছো? সিস থাকলে তৈরি, লাইসিস থাকলে ভাঙন। এই টার্মটা জাস্ট হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। তারপরে দেখো, যকৃতে তোমরা জানো যে ইউরিয়া তৈরি হয়। যকৃতে কি তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়। যে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে, নিষ্কাশিত হয় বৃক্কে। এটা কৃষি পরীক্ষা অনেকবার আসছে যে ইউরিয়া কোথায় তৈরি হয়। এটা তোমরা জানো, অর্নিথিন চক্রের মাধ্যমে হচ্ছে ইউরিয়াটা তৈরি হয়। বুঝতে পারছো? যে প্রোটিন গুলা যে খাওয়া হয়, সেই প্রোটিন গুলা ভেঙে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট, অ্যামিনো গ্রুপে কনভার্ট হয়ে যায়। প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপ। সেই অ্যামিনো গ্রুপটা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, তোমরা জানো যে ফ্রেডরিক ভোলার যে হচ্ছে ইউরিয়া তৈরি করছিল, ইউরিয়াটা তৈরি করে। তাহলে ইউরিয়াটা তৈরি হচ্ছে কোথায় বলতো? যকৃতে তৈরি হচ্ছে। ওকে, এগুলো জানার দরকার নাই, কিচ্ছু জানবা না, এত পরে ধনী লোকেরা। আচ্ছা, এবার আসো অগ্নাশয়। এত পড়াশোনা করে ধনী লোকেরা, এত পড়তে হবে। এবার আসো হচ্ছে অগ্নাশয়। ওকে, এবার দেখো, এই অগ্নাশয় থেকে আমরা হচ্ছে কি জানার চেষ্টা করব। ঠিক আছে, যে অগ্নাশয় এটা হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। দেখো, মিশ্র গ্রন্থিটা মানে কি আসলে? মিশ্র গ্রন্থি মানে হচ্ছে তোমার যে গ্রন্থি থেকে এনজাইম এবং হরমোন, ঠিক আছে, এনজাইম এবং হচ্ছে হরমোন উভয়ই তৈরি হয়, সেটাকে হচ্ছে আমরা বলে যে কি হচ্ছে মিশ্র গ্রন্থি। তার মানে এরকম মিশ্র গ্রন্থি, যে সকল গ্রন্থির নামে শেষে শয় আছে, তারা হচ্ছে মিশ্র গ্রন্থি। যেমন তোমার অগ্নাশয়, তারপরে হচ্ছে তোমার ডিম্বাশয়, তারপরে হচ্ছে তোমার শুক্রাশয়। ঠিক আছে, অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, এরা হচ্ছে কি মিশ্র গ্রন্থি। আবার তোমরা কেউ বলো না
যে ভাইয়া মলাশয় এটাও কি মিশ্র গ্রন্থি? না রে ভাই, আগে তো গ্রন্থি হওয়া লাগবে, তারপরে না মিশ্র গ্রন্থি, তাই না? মলাশয় কোনো গ্রন্থি না, দ্যাটস ওয়াই সে মিশ্র গ্রন্থি হবে না। পিত্তাশয় এটা কোনো গ্রন্থি না, দ্যাটস ওয়াই সে মিশ্র গ্রন্থি হবে না। আগে গ্রন্থি হওয়া লাগবে, তারপরে মিশ্র গ্রন্থি। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, এবার দেখো যে অগ্নাশয়ের হচ্ছে দুইটা গ্রন্থি থাকে, একটাকে আমরা বলে থাকি অন্তঃখরা, আর একটাকে বলে থাকি বহিস্থখরা। এই যে বহিস্থখরা গ্রন্থি, যেটা আসলে লোবিউল বা অ্যাসিনাস দ্বারা তৈরি, লোবিউল বা অ্যাসিনাস দ্বারা তৈরি, এখান থেকে হচ্ছে এনজাইম নিঃসরণ হয়, যেটা একটু আগে ওই যে আমরা যে পরিপাকের যে এনজাইম গুলো পড়ে আসলাম না, ওখানে কোন এনজাইম গুলো অগ্নাশয় থেকে কোনগুলো আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসরিত হয় ওখানে লেখা ছিল, ঠিক আছে? তার মানে এনজাইম গুলো নিঃসরণ হয় বহিস্থখরা থেকে। আর অন্তঃখরা থেকে আলফা কোষ, 4 ধরনের কোষ থেকে, আলফা, বিটা, ডেল্টা আর হচ্ছে গামা। তো আলফা কোষ থেকে কি গ্লুকাগন, আর বিটা কোষ থেকে ইনসুলিন। তুমি জানো যে গ্লুকাগন আর ইনসুলিন দুইটার কাজ একটা আর একটার উল্টা। ইনসুলিন হচ্ছে কি করে বলতো? ইনসুলিন হচ্ছে শর্করার পরিমাণটাকে কমায় দেয়, গ্লুকাগন শর্করার পরিমাণটাকে কি করে বলতো? গ্লুকাগন শর্করার পরিমাণটাকে হচ্ছে কি করে দিচ্ছে? বাড়ায় দিচ্ছে, তাই না? তারপরে দেখো হচ্ছে সোমাটোস্ট্যাটিন, তারপরে হচ্ছে গামা সেল থেকে কি বলতো? প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, ঠিক আছে? তাহলে দেখো যে এই সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে অগ্নাশয় রস ক্ষরণে বাধা দেয়, অগ্নাশয় রস ক্ষরণে বাধা দেয়, ঠিক আছে? আর প্যানক্রিয়েটিক পলিপেপটাইডের কাজ হচ্ছে খাদ্য গ্রহণের পর ক্ষুধাটাকে হ্রাস করে। মানে আমরা যে খাবারটা খাই, খাবার খাওয়ার পরে সে একটা ফিল দেয় যে তুমি খাবারটা খেয়েছো, তোমার ক্ষুধাটা আর নাই, এই ধরনের যে ক্ষুধা যে হ্রাস করার কাজটা, এটা করে হচ্ছে পিপি সেল বা প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, বুঝতে পারছো? আর সোমাটোস্ট্যাটিন এটা দুইটা কাজ করে, একটা হচ্ছে অগ্নাশয় রস ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে, আর একটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ হচ্ছে কন্ট্রোল করে, গ্যাস্ট্রিন হরমোন হচ্ছে নিবারণ করে। সো এই তথ্যগুলো তোমরা একটু জানার চেষ্টা করবে, অগ্নাশয়টা ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আসো দেখি এরপরে কি আছে। এরপর হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, এটাও পড়তে হবে, মানে গ্রন্থিগুলো বেশি ইম্পর্টেন্ট আর কি। গ্যাস্ট্রিক গ্রন্থি এটাও পড়তে হবে, বিশেষ করে কোন কোষ থেকে কি কি নিঃসরণ হয়। শোনো, এটা বেসিক্যালি আসলে 5 ধরনের কোষ দ্বারা তৈরি, তবে আজমল স্যারের বইতে আছে যে এটা 4 ধরনের হচ্ছে তোমার কোষ। এই কারণে তোমরা পরীক্ষা আসলে 4ও অ্যান্সার করবা। আজমল স্যারের বইতে এই কোষটাকে আলাদা করে আর লেখা নাই, গ্যাস্ট্রিন কোষ বা হচ্ছে টি কোষ, এটাকে আসলে আলাদা করে লেখা নাই। কোন ধরনের কোষ কি কি ক্ষরণ করে একটু ভালো করে পড়বা, ঠিক আছে? একটু স্ক্রিনশট নিয়ে নাও, একটু ভালো করে পড়বা। ওকে, যারা মোবাইলে দেখতে পারতেছে না, মোবাইলটাকে এরকম পাতাইলা করো, ঠিক আছে? লোকাল ভাষায় এরকম পাতাইলা করো, দেখতে পারবা। ওকে, এরপরে আসো আন্ত্রিক গ্রন্থি, ঠিক আছে? এরপরে আসা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। এটা হচ্ছে অন্ত্রপ্রাচীর, বিশেষ করে ক্ষুদ্রান্তের অন্ত্রপ্রাচীরে অনেকগুলো এককোষী গ্রন্থি থাকে। ব্রাশ কোষ, গবলেট কোষ, প্যানেট কোষ, আর্জেন্টাইন কোষ, আসলে আর্জেন্টাইন কোষ না, এটা হচ্ছে আর্জেন্টাফিন কোষ। তো আমার যে কম্পিউটার অপারেটর সে আর্জেন্টিনের সাপোর্টার, অতিরিক্ত উত্তেজনার বশবর্তী হইয়া আর্জেন্টাফিনকে আর্জেন্টাইন লিখে ফেলছে। ওটা বেসিক্যালি হচ্ছে আর্জেন্টাফিন কোষ, বুঝতে পারছো? আর হচ্ছে লিভার কোনের গ্রন্থি, ব্রোনার্স গ্রন্থি, এগুলো সব কিছু মিলেই হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। এই সব কিছু মিলেই হচ্ছে আন্ত্রিক গ্রন্থি, বুঝতে পারছো? সবকিছু মিলেই আন্ত্রিক গ্রন্থি। কে বলছে আইফোন পাতাইলা হয় না? আমার আইফোন আছে না, ওটাও তো পাতাইলা হয়। কে বলছে তোমাদেরকে হচ্ছে পাতাইলা হয় না? আমার আইফোন আছে তো, ওটা পাতাইলা হয়, তুমি তো করতে পারো না, যার কারণে হয় না। এইসব গ্রন্থির নিঃসৃত রসকে হচ্ছে আন্ত্রিক রস বা সাক্কাস ইন্টেরিকাস বলা হয়। আন্ত্রিক রস বা হচ্ছে সাক্কাস ইন্টেরিকাস বলা হয়। এই এতটুকু তথ্যই হচ্ছে মনে রাখার চেষ্টা করবা, তাহলে আমাদের 5টা গ্রন্থি শেষ, বুঝতে পারছো? আমাদের 5টা গ্রন্থি শেষ, 5টা গ্রন্থি শেষ। এবার এগুলো জানার দরকার নেই। এবার আসো যে পরিপাকে হচ্ছে হরমোনের আসলে কি ভূমিকা। পরিপাকে তোমরা জানো যে জীবন মানেই হরমোন, পৃথিবীতে প্রেম ভালোবাসা বলতে কিছুই হয় না, সবই হচ্ছে হরমোনের খেলা, ঠিক আছে? আমার এক্সপ্রেশন পেইড ব্যাচের বলাপান ভালো করে জানে। তোমরা হচ্ছে ফ্রি ক্লাস করো, তো এই কারণে হয়তো রুদ্রমূর্তিটাকে কখনো দেখো নাই। যারা পেইড ক্লাস করে তারা ওরা ভালো জানে।
আর্জেন্টাইন না, ওটা আর্জেন্টাফিন হবে, আর্জেন্টাফিন। ওকে, এবার আসো যে তোমার হরমোনের ভূমিকা, ঠিক আছে, কোন হরমোন আসলে কি কি করে। ফার্স্ট অন দেখো, গ্যাস্ট্রিন হরমোন, এটার কাজ কি, পাচক রস নিঃসরণ নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ HCl ক্ষরণ, এই তথ্যটা মনে রাখবে। সিক্রেটিন প্রথম আবিষ্কৃত হরমোন, এটা অনেক সময় পরীক্ষা আসে যে সিক্রেটিন প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা, সিক্রেটিন। এটা হচ্ছে অ্যাসিড বিরোধী হরমোন, এই তথ্যটা জানবা যে অ্যাসিড বিরোধী হরমোন কোনটা, ঠিক আছে, অ্যাসিড বিরোধী হরমোন কোনটা, ঠিক আছে, যে তোমার হচ্ছে সিক্রেটিন, বুঝতে পারছো। তারপরে দেখো এন্টারোগ্যাস্ট্রন, সরি এটা লাগবে না, এন্টারোকাইনিনটা পড়বা, এন্টারোকাইনিন আর হচ্ছে এন্টারোক্রাইনিন, খেয়াল করো বানানটা, খেয়াল করবো, একটা কাইনিন আর একটা ক্রাইনিন, বুঝতে পারছো, কাইনিন তারপরে কি বলতো, ক্রাইনিন। ওকে, তারপরে দেখো যে হচ্ছে এগুলো লাগবে না। জাহাঙ্গীরনগরে এই প্রশ্নটা দিছিল, জাহাঙ্গীরনগর না রাজশাহীতে, গ্রেলিন হরমোন, বুঝতে পারছো। যাই হোক, এটা কৃষিতে লাগবে না, এটুকু জানার চেষ্টা করবো আর কি, এইগুলো পড়ার দরকার নাই। ও আচ্ছা, এখান থেকে দুই একটা তথ্য আমি লিখে দিচ্ছি, এত কিছু করবো না। ক্ষুদ্রান্তে সকল ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক হয়। আচ্ছা, আমাদের PDF বের করা আছে, সেই PDF এ যাই। ক্ষুদ্রান্ত, আচ্ছা, আর তোমাদের জন্য একটু অ্যানাউন্সমেন্ট আছে, সেটা দেই যে যেহেতু 20 তারিখ পরীক্ষা ধরেই আমাদের প্রিপারেশন, সেটা হচ্ছে যে তোমাদের আজকের পর আর কোনো অধ্যায়ভিত্তিক ক্লাস হবে না, ঠিক আছে। কেমিস্ট্রিটা তো সকল চ্যাপ্টারই হয়ে গেছে, যে আজকের পর কোনো অধ্যায়ভিত্তিক ক্লাস হবে না। তোমাদের রক্ত সঞ্চালন ক্লাস, মানে তোমাদের নেক্সট ক্লাসগুলো ছিল নগ্নবীজি, আবৃতবীজি, তারপরে রক্ত সঞ্চালন, এই সবগুলো ক্লাস ইউটিউবে দেওয়া আছে, এই সবগুলো ক্লাস হচ্ছে ইউটিউবে দেওয়া আছে, এই সবগুলো ক্লাস তোমরা ইউটিউব থেকে দেখে নিবা। তাহলে তোমাদের এই বছর যে ক্লাসগুলো নেওয়া হইল না, চলন অঙ্গ চালনা, চলন অঙ্গ চালনা, তারপরে হচ্ছে তোমার চলন অঙ্গ চালনা নেওয়া হয় নাই, জিনতত্ত্ব বিবর্তন নেওয়া হয় নাই, আর প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এই 3টা ক্লাস এই বছর নেওয়া হবে না। চলন অঙ্গ চালনা, জিনতত্ত্ব বিবর্তন, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই 3টা চ্যাপ্টার বাদ দিয়ে বাকি সকল ক্লাস এই বছর নেওয়া হয়ে গেছে। তো এই 3টা চ্যাপ্টার তোমরা গত বছরের ক্লাস করে নিবা, গত বছরের ক্লাস করে নিবা। এবার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া কেন আর হচ্ছে আগামীকাল থেকে এই ক্লাসগুলো হবে না? আমরা 20 তারিখে পরীক্ষা ধরে আগামীকাল থেকে চূড়ান্ত সাজেশন ক্লাস শুরু করব, ঠিক আছে। চূড়ান্ত সাজেশন ক্লাস, বোটানির উপরে একটা ক্লাস, জিওলজির উপরে একটা ক্লাস, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপর একটা ক্লাস, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের উপর একটা ক্লাস, তারপরে হচ্ছে তোমার ইংলিশের উপরে একটা ক্লাস, এরকম চূড়ান্ত সাজেশন ক্লাস শুরু করব, বুঝতে পারছো। চূড়ান্ত সাজেশন ক্লাস হচ্ছে শুরু করব, হ্যাঁ, চূড়ান্ত সাজেশন ক্লাস শুরু হবে। তাহলে তোমাদের 3টা চ্যাপ্টার, চলন অঙ্গ চালনা, জিনতত্ত্ব বিবর্তন, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, ইউটিউব থেকে দেখিয়ে নিবা। তন্ময়, আমাদের একটা পোস্ট আছে, যেই পোস্টে সকল ক্লাস নোট এবং সকল ক্লাস একসাথে দেওয়া আছে। তন্ময়, তুমি হচ্ছে, হ্যাঁ, উপক্রমণিকা পড়াবো, আমি উপক্রমণিকা পড়াবো। যেদিন সাজেশন ক্লাস নিব, সাজেশন ক্লাসে উপক্রমণিকা পড়াই দিব আমি। যেদিন বোটানি সাজেশন ক্লাস হবে, ওই সাজেশন ক্লাসে উপক্রমণিকা পড়াই দিব, ঠিক আছে। তন্ময়, ওই আমাদের যে সকল ক্লাসের যে একটা লিঙ্ক ছিল সব এক জায়গায় করা, ওইটা কমেন্টে দিয়ে পিন করে দে, পিন করে দে, পিন করে দে। হ্যাঁ, উপক্রমণিকা হবে যেদিন বোটানি চূড়ান্ত সাজেশন ক্লাস নিব, ওই দিন উপক্রমণিকা হবে, ঠিক আছে। হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেল থেকে নোটগুলা দেখে নিবা। আমি তন্ময়কে বলে দিচ্ছি, এই তন্ময় যে আমাদের সবগুলা ক্লাসের লিঙ্ক যে এক জায়গায় করা, ওই পোস্টটা হচ্ছে কমেন্টে দিয়ে পিন করে দে পোস্টটা। আচ্ছা, তন্ময় হচ্ছে তোমাদের কমেন্টে দিয়ে হচ্ছে পিন করে দিচ্ছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, ওকে, ক্লিয়ার। তাহলে আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে, যে তোমাদের সকল ক্লাসের লিঙ্কগুলো এক জায়গায় দেওয়া আছে, ওখান থেকে হচ্ছে দেখে নিবা, ওখান থেকে দেখে নিবা, অথবা ইউটিউবে গিয়ে প্লে লিস্টেও পাবা, বোটানি প্লে লিস্ট, কৃষি যে জীববিজ্ঞান প্লে লিস্ট আছে সেখানে গেলেও হচ্ছে
পেয়ে যাবা। আর তন্ময় হচ্ছে লিঙ্কটা দিয়ে হচ্ছে পিন করে দিচ্ছে, এখান থেকে হচ্ছে তোমরা দেখে নিতে পারবা, বুঝতে পারছো? এখান থেকে হচ্ছে তোমরা দেখে নিতে পারবা। ওকে, আমরা তাহলে চলো পড়াই যাই আমরা যেখানে ছিলাম। আর আজকে রাত 9:30টায় হচ্ছে কেমিস্ট্রি ক্লাস হবে তোমাদের, কেমিস্ট্রি ক্লাস হবে, সেই কেমিস্ট্রি ক্লাসটা তোমরা করে নিবা। ওকে, তাহলে দেখো এখানে কি পড়তে হবে আমাদেরকে, ক্ষুদ্রান্ত। এটা আমরা একটু আগে পড়ে আসছি যে ক্ষুদ্রান্তের 3টা অংশ, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। আর যদি পরীক্ষা পিছিয়ে যায়, আমি জিনতত্ত্ব বিবর্তন, চলন অঙ্গ চলনা, প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস 3টা চ্যাপ্টার আমি নিয়ে নিব, ঠিক আছে? আমি 3টে চ্যাপ্টার নিয়ে নিব পরীক্ষা পিছিয়ে গেলে। ওকে, তারপর দেখো, কিন্তু না নিলেও সমস্যা নাই, গত বছরের ক্লাসগুলো দেখলেই হবে। সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে, এটা গেল। এবার আসো ভিলাই, ঠিক আছে? তারপরে এটা ক্ষুদ্রান্তের ব্রুনার্স গ্রন্থি ও গবলেট কোষ থেকে মিউকাস সিক্রেশন হয়। আর হচ্ছে এখানে কি পড়বা, ভিলাইয়ের সংখ্যা হচ্ছে 50 লক্ষ, বুঝতে পারছো? ভিলাইয়ের সংখ্যা হচ্ছে 50 লক্ষ, ভিলাইয়ের সংখ্যা হচ্ছে 50 লক্ষ। তারপরে দেখো যে এরা 10 মিটার স্কোয়ার শোষণ তল গঠন করে। প্রকৃতপক্ষে খাদ্যের 90% শোষণ ঘটে ক্ষুদ্রান্তে, বাকি 10% সংঘটিত হয় বৃহদন্ত্র এবং হচ্ছে পাকস্থলিতে, বুঝতে পারছো? বৃহদন্ত্র এবং পাকস্থলিতে বাকি 10% শোষণ ঘটে। সো এই তথ্যগুলো জানার চেষ্টা করবা। এছাড়া এখান থেকে কিছু পড়ার দরকার নাই, কিছু পড়ার দরকার নাই। ওকে, এবার আসো বৃহদান্ত্র সম্পর্কে হচ্ছে আমরা কি কি জানবো এটা একটু দেখি। যে বৃহদান্ত্র সম্পর্কে হচ্ছে জানার চেষ্টা করি। আচ্ছা, কমেন্ট সেকশনে কি পিন করে দিছে লিঙ্কটা? আচ্ছা, কালের কণ্ঠে নিউজ আসছে, দাবি না মানা পর্যন্ত কৃষিগুচ্ছ পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত শিক্ষকদের। আচ্ছা দেখো, হ্যাঁ, যে তন্ময় দেখো পিন করে দিছে, কমেন্টে যে লিঙ্ক দিছে, এই লিঙ্কে ঢুকলে সকল ক্লাস, সকল নোট সব এক জায়গায় পেয়ে যাবা। সকল ক্লাস, সকল নোট সব এক জায়গায় পেয়ে যাবা। সকল ক্লাস, সকল নোট সব এক জায়গায় হচ্ছে পেয়ে যাবা। ওকে, এবার দেখো বৃহদন্ত্র নিয়ে যদি হচ্ছে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এটা 3টা অংশ, গোলাকৃতির সিকাম, ইউ আকৃতির ক্লোন, পায়ে সংলগ্ন হচ্ছে মলাশয়, ঠিক আছে? অ্যাপেন্ডিক্সকে উপকারী জীবাণুর ভান্ডার বলা হয়, এই তথ্যটা ইম্পর্টেন্ট। 500 প্রজাতির মিথজীবী হচ্ছে এখানে বসবাস করে, ঠিক আছে? আর হচ্ছে মনে রাখবা, বৃহদান্ত্রে গবলেট কোষের পরিমাণ বেশি, ক্ষুদ্রান্তের চেয়ে বৃহদান্ত্রে গবলেট কোষের পরিমাণ হচ্ছে বেশি থাকে, ঠিক আছে? গবলেট কোষের পরিমাণ হচ্ছে বেশি থাকে। ওকে, সো এই তথ্যগুলো গেল। যাওয়ার পর দেখো হচ্ছে আমরা এরপরে কি আছে শেষের দিকে প্রায় বিএমআই, ঠিক আছে? বিএমআই থেকে হচ্ছে সংজ্ঞাটা পড়বা। সংজ্ঞাটা পড়বা, আদর্শ দৈহিক ওজনের 20% বা তার বেশি পরিমাণে মেদ দেহে সঞ্চিত হলে তাকে স্থূলতা বলে। তোমাদের কিন্তু আজকে মডেল টেস্ট আছে, 1 নাম্বার মডেল টেস্ট, জানো তো? যারা এই ফ্রি ব্যাচে আছো তারা এনরোল করছিলা? যারা ফ্রি ব্যাচে আছো তারা এনরোল করছো? আজকে মডেল টেস্ট আছে। আজকে মডেল টেস্ট আছে, রাত 10টায় শুরু হবে, ঠিক আছে? রাত 10টায় তোমাদের মডেল টেস্ট শুরু হবে। যারা এনরোল করো নাই, www.biologicalers.com এ গিয়ে হচ্ছে এনরোল করে নিবা। মনে হয় 27-2800 এনরোল করে ফেলছে। আজকে রাত 10টা থেকে শুরু করে আগামীকাল দুপুর 1:30টা পর্যন্ত দিতে পারবা। আগামীকাল দুপুর 1:30টা পর্যন্ত দিতে পারবা। ওকে, তারপরে দেখো হচ্ছে তোমার এইটা গেল। এবার হচ্ছে এই বিএমআই এর হচ্ছে সূত্রটা তোমরা জানো, দেহের ওজন বাই ব্যক্তির উচ্চতা। আর হচ্ছে এই ছকটা জানতে হবে যে হচ্ছে তোমার কার হচ্ছে কত হইলে সেটাকে কি বলা হয়, এটা হচ্ছে জানতে হবে। আর এই স্থূলতা সম্পর্কে হচ্ছে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটাকে বেরিয়াট্রিক্স বলা হয়, ঠিক আছে? সেটাকে বেরিয়াট্রিক্স করা হয়, বলা হয়। যারা পেইড ব্যাচের আছো তারা এনরোল করবা, কারণ হচ্ছে তোমার আলাদা প্রশ্ন হবে, এক প্রশ্ন না। পেইড ব্যাচের মডেল টেস্টের প্রশ্ন আর এই ব্যাচের মডেল টেস্টের প্রশ্ন আলাদা হবে, হয়তো 2-4টা ম্যাচ করবে, সেটা ভিন্ন বিষয়। আচ্ছা, কোথায় এনরোল করবা? যারা এখনো এনরোল করতে পারো নাই, দেখো আমি হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে এনরোল করে ফেলো।
আমি হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই যে এই লিঙ্কে গিয়ে এনরোল করো। এই লিঙ্কে গিয়ে বিস্তারিত পড়ে এনরোল করে ফেলো। দেখো আমি একটা লিঙ্ক দিয়ে দিছি, এনরোল লিঙ্ক, এটা হচ্ছে করে ফেলো। ওকে, তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা।